ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির বিকল্প প্রার্থী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। অবশেষে আলোচনার অবসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন তিনি। ছিলেন ওনার সঙ্গে দেখা করতে, তখন উনি বলেছিলেন যে আমাকে কেন, রুমিনকে কি হলো, রুমিনেরটা কি হলো, কেন মনোনয়ন দেওয়া হলো না। সে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, চলুন ধারাবাহিকভাবে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী, সেই প্রার্থী মার্কাও না খেজুর গাছ। এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তয় হইব, তয় চলতো। হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ, খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার, 2001 সাল থেকে শুরু করে আজকে 2026, গত 25 বছর কোন ধানের শীষের প্রার্থী ছিল না। কি ছিল? জোটের প্রার্থী আমিনী সাহেব 2001-এ। 2008-এ আমিনী সাহেব যখন ফেল করলো, তখন চলে আসলো জাতীয় পার্টি। 2014 সালে আবারও জাতীয় পার্টি, কারণ বিএনপি নির্বাচনে অংশ নেয় নাই। 2018 সালে আপনারা উকিল আব্দুল সাত্তারকে ভোট দিয়ে এই দুঃসময়ে নির্বাচিত করছিলেন, কিন্তু এই মানুষটাও চলে গেল আওয়ামী লীগে। তাহলে বিএনপির হাতে কি রইল? কিচ্ছু নাই। এখন আবার 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা কর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে, এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী, সেই প্রার্থী মার্কাও না খেজুর গাছ। এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তয় হইব, তয় চলতো। হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ, খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার, আমার যারা সমর্থক, আমার যারা ভোটার, আমার যারা নেতাকর্মী আছে, তাদেরকে আমি বলবো, আমি 17 বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আপনাদেরও ভয় পেলে চলবে না। যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না, কইলাম গেলে বিপদ আছে, আইতে পারে, নির্বাচন সামনে রেখে অনেক কিছুই হইতে পারে, আপনারা কইলাম ফিচ্ছায়েন না। আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে ছাইড়া যায় না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারে কেন ভোট দিব। আমি আপনারে কিছু কথা বলি। আমারে ভোট দিবেন কারণ গত 17 বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রাখছিল, যখন আপনাদের ধান ক্ষেত বিলের মধ্যে রাত্রে থাকতে হয়েছে, তখন আপনারা কিন্তু আমার বক্তব্য শুনছেন। আপনাদের মনে একটা বল ভরসা হয়েছে না, একেবারে সব ভাইসা যায় নাই, আমরার কথাও কেউ না কেউ বলে, ঠিক কি না? আজকে যদি আপনারা আমাকে ছেড়ে যান, আমার কিন্তু কোথাও কেউ থাকবে না। আর যদি আপনারা আমার সাথে থাকেন, তো আপনারা দেখেন সরাইল আশুগঞ্জে কি করে বাংলাদেশের মডেল উপজেলা করতে হয়, আমি সেটা কইরা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা দেশে দল আসবে, দল যাবে, ক্ষমতায় একবার এই দল আসবে, আরেকবার ওই দল আসবে। ক্ষমতার থেকে গেলেই যে একেবারে চাঁদাবাজি ধান্দাবাজি কইরা 2 মাসে 200 কোটি টাকা কামায় ফেলতে হবে, এটা তো ঠিক না। আরেকজনের ব্যবসা দখল করা, বালি উঠানো, মাটি ভরাট করা। রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা?
টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সেখান থেকে নির্বাচন করবেন। বিএনপি তাকে সহ 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। রুমিন ফারহানা বলছেন, এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো, এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি, যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো, সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা তখন সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে 15 বছরে যা ঘটে নাই, যাদের জন্যে তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন, যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন, সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে। সে সময়ও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন। রুমিন ফারহানা কিন্তু 2018 নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়িঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন, তার নেতাকর্মী তৈরি করতে থাকেন, অনুসারীদের তৈরি করতে থাকেন এবং 2018 নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না। সেবার আব্দুস সাত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয়, কিন্তু পরে বিএনপি 2018 সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল, তাদের 5 জন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে, সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন। নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন, সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল, ঠিক যেমনভাবে 2018 সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন, মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী, বিএনপি, ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল। 300টি আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা, মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে, সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল। এবার তাহলে কি ঘটল? রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের তারেক রহমানকে, বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন। তিনি কোনো রাগঢাক রাখেন নাই। যখন 4 নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন, দল মনোনয়ন দিক বা না দিক, তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসন থেকে নির্বাচন এবার করবেনই। এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন, কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে। তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন, তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল কড়া সিদ্ধান্ত নেবে। রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন, দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই, তিনি নির্বাচন করবেনই। খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী স্বাক্ষর
স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায়, যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ 9 জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জন আছেন। হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে, যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে, কারণ তারেক রহমান গত 2024-এর অক্টোবরেই জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে। কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন। এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে। কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন, ঠিক রুমিন ফারহানার মতোই, যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন। এখন তিনি মনোনয়ন পান নাই, মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন। তিনি হাসান মামুন, সাইফুল আলম নীরব, রুমিন ফারহানা সহ এই 9 জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হওয়ায় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না, কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন। তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন, বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন। সেখানে বিএনপি এমন একজন সোচ্চার, মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না, সেই প্রশ্নটা বারবার উঠছে। রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন। তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই, তার রাজনীতি তাকে করতে হবে। আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন, তিনি বলছেন হাসপাতালে যাওয়ার 2 দিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না। তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক, বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন, কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান, তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট, তাকে দল থেকে বাদ দিতে চাইছেন। এবং সে কারণেই রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ। রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন। রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে, নাকি রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে। রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি। দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটার একটা রূপ আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 19 সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল।